বউকে অফিসের বন্ধুর বাসায় কয়দিন রাখায় বউয়ের সাথে এমনভাবে কাজ করল, বউ মাফ চাওয়ার পরও ছাড়ে নাই। আপনার মাল আউট হয়ে যাবে গল্পটি শুনলে। পিঠে পড়া পানির ফোঁটা এখনও ঠান্ডা লাগছে, কিন্তু তার আঙুলের স্পর্শ যেন আগুন ছড়িয়েছে আমার ত্বকে। শ্বাস আটকে এসেছিল গলায়। বস দাঁড়িয়ে আছেন পেছনে, তার দেহের উষ্ণতা আমার চামড়ায় মিশে যাচ্ছে, আর আমি এক গাদা সংখ্যা আর গ্রাফের সামনে জমে বসে আছি। ভাবছি এই মুহূর্তে পালাতে পারলে কত ভালো হতো, কিন্তু পালাবার জায়গা? এই বাড়িই তো এখন তার। আর আমার স্বামী, সে তো মাইলখানেক দূরে, অফিসের জরুরি কাজের নাম করে আমার দিকে ফিরেও তাকায় না। এই যে পানির গ্লাসটা আবার উঠল আমার ঘাড়ের পাশ দিয়ে। পরের ফোঁটাটা কোথায় পড়বে? আমার নাম তানিয়া, বয়স ২৫। গ্রামের সেই বাড়ি যেখানে রোদে পুড়ে ধান কাটতাম, সেটা এখন শুধু স্বপ্ন। ৪ মাস আগে স্বামী রাহুলের ডাকে শহরে এসেছিলাম। ভেবেছিলাম সংসার শুরু হবে। রাহুলকে পেয়েছিলাম ঠিকই, কিন্তু সে যেন আমি নেই। ওর চোখে শুধু কাজের চাপ আর টাকার টেনশন। ওর অফিসের সেই বন্ধু, যার নাম আলমারি ভাই, সেই আমাদের বাড়ি ভাড়ার টানাটানির দিনে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল। মনে হচ্ছিল দেবদূত, কিন্তু দেবদূতদেরও কি এত ঘনিষ্ঠ হবার দরকার পড়ে? আলমারি ভাই, বয়স ৫০-এর কোটা পার, দেখতে ফিট, চেহারায় স্মার্টনেস লেগে থাকে। প্রথম দিন থেকেই বললেন, তানিয়া, বস বলে ডেকো না, আমার নামই ডাক। কথায় কথায় সাহায্যের হাত বাড়াতেন। রাহুল যখন টাকার অভাবে হিমশিম খাচ্ছিল, তখন তিনিই আমাকে চাকরির প্রস্তাব দিলেন। মাসিক ২৫,০০০। গ্রামের মেয়ের জন্য সেটা আকাশছোঁয়া রকমের সুযোগ। রাহুলের চোখে তখন স্বস্তির আভাস দেখেছিলাম, যখন আলমারি ভাই বললেন, ওকে প্রশিক্ষণ দেব, তারপর আমার অফিসেই লাগাব। প্রশিক্ষণ শুরু হলো তার বাড়ির স্টাডি রুমে। প্রথম দিন শুধু মাউস ধরা, দ্বিতীয় দিন এক্সেল শিট। সেদিনই সেই ঘটনাটা। আমি মনোযোগ দিয়ে স্ক্রিনে তাকিয়ে ক্লিক করছি। তিনি দাঁড়িয়ে আছেন পাশে, পানি খাচ্ছেন। হঠাৎই কেমন যেন হাতটা কাঁপল তার। ঠান্ডা পানি ছিটকে এসে পড়ল আমার কাঁধে পিঠে। আমার সর্বশরীর শিরশির করে উঠল। আর তারপর সেই স্পর্শ। তার আঙুলগুলো আমার ভিজে ব্লাউজের ওপর দিয়ে আস্তে আস্তে ঘষে পানি মুছতে লাগল। যতটা মোছার দরকার ছিল তার চেয়ে অনেক বেশি সময় ধরে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিছু বলতে পারলাম না। চাকরি চাই তো, রাহুলের টেনশন কমবে, সহ্য করলাম। সেদিন রাতে রাহুল ফোন করল, বলল, কিছুদিন আর ফিরতে পারব না, প্রজেক্ট জরুরি। আলমারি ভাইয়ের বাড়িতে থাকিস, কোনো অসুবিধে হবে না। ফোন কেটে দিল। আমার চোখে পানি জমল। যে মানুষটাকে বিয়ে করে ঘর বাঁধলাম, তার কাছেই কি আমি শুধু বোঝা? আলমারি ভাইয়ের কথাই তখন মনে পড়ল। তোমার স্বামীর অবস্থা বদলাতে পারি আমি, শুধু তুমি সাহায্য করো। সাহায্য বলতে তিনি কি বোঝাতে চান? পরের দিন তিনি একটি পার্টিতে নিয়ে গেলেন। বললেন, অফিসের সহকর্মীদের সাথে মিশতে হবে। আমি একটি সাধারণ শাড়ি পরলাম। পার্টিতে গিয়ে দেখি নিশা নামের একটি মেয়ে আলমারি ভাইয়ের গলা জড়িয়ে ধরে হাসছে, খুব সাবলীল। পরে নিশাকে জিজ্ঞেস করলাম, তোমার সাথে বসের এত ফ্রেন্ডলি সম্পর্ক? নিশা কয়েকটা আইস কিউব গ্লাসে ফেলে হেসে বলল, ও, আলমারি স্যারের বিশেষত্বই এটা। তিনি কম বয়সী মেয়েদের খুব গাইড করতে পছন্দ করেন। মনে রাখবে, এখানে কিছুই ফ্রি নয়, সব কিছুর একটা দাম আছে। তার কথায় আমার বুকটা থক করে উঠল। প্রশিক্ষণ চলতেই থাকল। আলমারি ভাইয়ের স্পর্শ দিন দিন যেন বেশি দরকারি হতে লাগল। কম্পিউটার শেখানোর সময় হাতটা আমার হাতের ওপর চলে আসে। দাঁড়ানোর সময় পিঠ টিপে দেন। প্রতিবারই আমি পাথরের মূর্তির মতো স্থির হয়ে যাই। বলতে ইচ্ছা করে, স্পর্শ করবেন না, কিন্তু কথা গলায় আটকে যায়। চাকরি, ২৫,০০০ টাকা, রাহুলের হাসি, এই ৩টে জিনিস আমার গলার ফাঁস হয়ে উঠছে। একদিন তিনি একটি প্যাকেট দিলেন। বললেন, অফিসের ইউনিফর্মের মতো ড্রেস, পরলে দেখতে অফিসিয়াল লাগবে। বাক্স খুলে দেখি একটি হাঁটুর অনেক উপরে শেষ হওয়া টাইট স্কার্ট এবং সিল্কের ব্লাউজ। আমার রক্ত তাজা হয়ে গেল। পরদিন আমি আমার পুরনো পরিষ্কার একটা সালোয়ার কামিজ পরে হাজির হলাম। তার মুখ দেখে বুঝলাম তিনি খুশি হননি, কিন্তু কিছু বললেন না। সেদিন সন্ধ্যায় তিনি ডাকলেন তার শয়নকক্ষে। বললেন, কিছু জরুরি ফাইল সাজাতে হবে। ঘরে গেলাম। ঘরটা খুব বেশি আলো করা নয়।
তিনি বিছানার পাশে বসেছিলেন। আমাকে কাছে ডাকলেন, হাত বাড়িয়ে দিলেন একটি ফাইলের জন্য। আমি ফাইল দিতে এগোতেই তিনি হঠাৎ আমার হাতটা চেপে ধরে ফেললেন, শক্ত করে। আমার হাতের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল। তানিয়া। তার গলার আওয়াজ অদ্ভুত রকমের নিচু, মোলায়েম, কিন্তু ভিতরে একটা লোহার শিকলের শব্দ শোনা যাচ্ছিল। এত কষ্ট করে শেখাচ্ছি, তুমি কিছুই শিখছ না বলে মনে হচ্ছে। সহজ পথ আছে। আমি টান মারতে চাইলাম, পারলাম না। কি সহজ পথ? আমার কণ্ঠস্বর কাঁপছিল। তুমি জানো, রাহুল আজও ফেরেনি। সে আসবে কি না তাও ঠিক নয়। তুমি এখানে থাকবে, আমি দেখব। শুধু আমাকে একটু সহযোগিতা করতে হবে। তার চোখের দিকে তাকালাম। সেখানে কামনা আর কর্তৃত্বের একটা বিষাক্ত মিশ্রণ জ্বলছে। তিনি আমার হাতটা আরও টেনে নিলেন। তার শ্বাস আমার গালে লাগল। সহযোগিতা। কথাটা আমার কানের ভিতরে ঢুকে ফনা তুলে বসল। নিশার কথা মনে পড়ল। এখানে কিছুই ফ্রি নয়। হঠাৎ সেই গ্রামের বাড়ির ছবি মনে পড়ল। বাবা আমাকে বলতেন, মেয়ে, সম্মানটা কাপড়ের থানার মতো, একবার ময়লা হলে সহজে ধোয়া যায় না। আমার সম্মান? রাহুলের কাছে কি আমার কোনো মূল্য আছে, যে আমাকে এই বাঘের মুখে ফেলে রেখে মাইল দূরে চলে গেল? একটা অদ্ভুত শক্তি এলো শরীরে। আমি জোরে হাতটা ছিনিয়ে নিলাম, পেছনে 2 পা হটলাম। আলমারি স্যার। এবার আমার গলার স্বর শোনাতে লাগল নিজের কাছেই অচেনা, দৃঢ়। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ, কিন্তু আমার প্রশিক্ষণ এখানেই শেষ। আমি কাল সকালেই চলে যাব। তার মুখের হাসি মুছে গেল, চোখে এলো ধূসর রঙের রাগ। ভাবছ কোথায় যাবে? রাহুলের কাছে, যে তোকে নিয়ে টানাটানি করছে? তুই ভেবেছিস আমি টাকার অভাবে বাড়ি ভাড়া দিতে পারিনি? সেটা কি সত্যি ছিল? সব আমার প্ল্যান ছিল। রাহুলকেও কিছু টাকা দিয়েছি, যাতে সে দূরে থাকে। তুই এখন আমার হাতের মুঠোয়। মাথায় যেন বাজ পড়ল। রাহুল? সে জেনে শুনেই আমাকে ফাঁদে ফেলেছে। আমার নিজের স্বামী। পৃথিবীটা যেন হুট করে উল্টে গেল। চারদিক অন্ধকার দেখতে লাগল। পালাতে হবে, এখনই। আমি দৌড়ে ঘর থেকে বের হলাম, করিডোরে ছুটতে লাগলাম। পেছনে তার পায়ের শব্দ। তানিয়া, থাম। সিঁড়ি বেয়ে নিচে নামছি। লাইট সুইচ খুঁজে পাচ্ছি না। হঠাৎ পায়ের তলায় পিছলে আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম। একটু শব্দ হল না, শুধু অন্ধকার আর গোড়ালিতে তীক্ষ্ণ যন্ত্রণা। কিছুক্ষণ পর আলো জ্বলে উঠল। আলমারি ভাই দাঁড়িয়ে আছেন সিঁড়ির মাথায়। নিচে নামলেন না, শুধু বললেন, দেখলি, নিজের ক্ষতি নিজেই করলি। উঠে আয়, ডাক্তার দেখাবো। আমি উঠে বসার চেষ্টা করলাম। পা চলছে না, চোখে জল আসছে, রাগে, অপমানে আর এক গভীর বিষণ্ণতায়। কিন্তু সেই সঙ্গে আসছে একটু শান্তিও, কারণ আমি না বলতে পেরেছি। ফাঁদে পড়েও লড়াই করেছি। তিনি নিচে নেমে এলেন। এবার তার চোখে রাগ নেই, একটা ক্লান্ত, নিষ্পেষিত দৃষ্টি। তিনি হাত বাড়ালেন সাহায্য করতে। আমি তার দিকে তাকালাম। এই মানুষটাই আমাকে আশ্রয় দিয়েছে। আবার এই মানুষটাই আমাকে ভেঙে চুরে নিতে চেয়েছে। আমি তার হাত ঠেলে দিলাম। দরকার নেই, আমি উঠব। ঘণ্টাখানেক পরে আমি আমার ঘরে শুয়ে আছি, পা ব্যান্ডেজ করা। আলমারি ভাইয়ের কাজের মেয়ে দরজার বাইরে উকি দিয়ে বলল, বাবু বলেছেন আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর কথা হবে। জানালা দিয়ে শহরের রাতের আলোগুলো দেখছি। রাহুলের ফোন নম্বরে আঙুল ঘুরছে। ডায়াল করব। যে আমাকে বিক্রি করে দিয়েছে, তার কাছে কি ফিরে যাওয়ার কোনো পথ আছে? না, নেই। কিন্তু যাই নেই, আমি এই বাড়িতে আর নেই। ফাঁদে পড়েও আমি নিজের সিদ্ধান্তটা নিয়েছি। প্রশ্ন হচ্ছে, পরের সিদ্ধান্তটা কি হবে? কোথায় যাব? শ্রোতারা, তানিয়ার গল্প এখানেই শেষ নয়। তার সামনে এখন 2টো পথ। হয় সেই স্বামীর কাছে ফিরে যাওয়া, যে তাকে অর্থের বিনিময়ে ফাঁদে ফেলেছে, নয়তো সম্পূর্ণ একা এই বিশাল শহরে ভাঙা গোড়ালি নিয়ে নতুন করে লড়াই শুরু করা। আপনিই বলুন, তানিয়ার কি করা উচিত? সে রাহুলের কাছে ফিরে গিয়ে কথা বলুক, নাকি একা বেরিয়ে পড়ুক অজানার পথে? কমেন্টে আপনার মতামত দিন।
আর এমন মর্মস্পর্শী রোমাঞ্চকর গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে পরের গল্পটা মিস না করেন।